তনুশ্রী দিদির ভূগোলিকাতে তোমাদের আবার সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আমার সমস্ত স্টুডেন্টদের শুভকামনা জানাই, যাতে কেউ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে না পড়ে, যাতে কেউ কোনো রোগের মধ্যে না পড়ে। তা আজকে আমি যেটা পড়াবো ক্লাস 12-এর খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভ। কি নদীর পুনর্যৌবন লাভ কিভাবে হয় এবং নদীর পুনর্যৌবন লাভের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেটা কিভাবে গঠিত হয় সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি করা দেওয়ার, কিন্তু অনেক সময় নেটের প্রবলেম থাকছে, তাই যারা আমার জন্য অপেক্ষা করে থাকো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর যারা উপকার পাচ্ছ তারা আরও জিনিসটা ছড়িয়ে দাও, কারণ বিদ্যা দানে বাড়ে। আমি বুঝতেই পারবো যে তোমরা জিনিসটা ছড়াচ্ছ কি ছড়াচ্ছ না, কজন দেখছে। অবশ্যই বন্ধুদের ছড়াও যাদের তোমরা উপকার পাচ্ছ। আর যদি কোনো অসুবিধা হয় রাত 8টা থেকে 9টা 9432323905 নম্বরে ফোন করবে। লকডাউনের সাথেও লকডাউনের পরেও আছি, কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে যে এই বাচ্চারা ভূগোলকে ভয় পায়, ভূগোল বুঝতে পারে না, বা কোনো কারণে তাদের ক্লাস মিস হয়ে গেছে, তারা যাতে পিছিয়ে না পড়ে সেই উদ্দেশ্যেই আমার এই তনুশ্রী দিদির ভূগোলিকাটা করা। আর এখন তো লকডাউনে ভীষণভাবে অপরিহার্য হয়ে গেছে। তো শুরু করা যাক নদীর পুনর্যৌবন লাভ। প্রথমেই তোমাদের আসি যে পুনর্যৌবন লাভ কি, নদীর পুনর্যৌবন লাভ কি। ধরো একটা নদী উৎস থেকে এরকমভাবে এসে এই সমুদ্রে এসে পড়েছে, দেখতে পাচ্ছ? এই উৎস থেকে এইরকমভাবে এসে সমুদ্রে এসে পড়েছে, তার বিভিন্ন রকম ক্ষয়কার্য সঞ্চয় কার্য করেছে। এবার কোনো কারণে এর যদি ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, অথবা এই যে সমুদ্র তলের যদি অবনতি হয়, মানে সমুদ্র তলটা যদি নিচে নেমে যায়, ঠিক আছে, সমুদ্র তলটা যদি নিচে নেমে যায়, বা এই নদীটার ক্ষয় করার ক্ষমতা যদি হঠাৎ করে বেড়ে যায়, তখন কি হবে? এই নদীটা পিছন থেকে, অর্থাৎ যেখান থেকে আগে দেখো নদীটা এখানে পড়ছিল, তারপর নদীটা এসে পড়বে এখানে, তাই তো? প্রথমে নদীটা এখানে তার মোহনা ছিল, এখন হচ্ছে এখানে তার মোহনা, এখানে তার মোহনা হচ্ছে না। সুতরাং এখান থেকে সে কী করবে? সেই যৌবনের সেই উদ্যমের সাথে, হ্যাঁ, ঠিক সেই রকমভাবে এই মোহনা অঞ্চলে সে ক্ষয়কার্য শুরু করবে। আমরা জানি মোহনা অঞ্চলে কি করে? সে সঞ্চয় কার্য করে, কোনো ক্ষয়কার্য সে করে না, কারণ তার তখন শক্তি থাকে না। আর এখানে পুনর্যৌবন লাভে কি হয়েছে? সে একটা নতুন করে শক্তি পেয়ে গেছে। হ্যাঁ, সেটা জলস্তরের নিচু হওয়ার জন্যই হোক, বা এই নদীর জলের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য হোক, তার কি হচ্ছে? নতুন করে ক্ষয় করার শক্তি বেড়ে গেছে। তখন সে কি করবে? এই মোহনা থেকে আবার প্রথম থেকে নিচ থেকে, মোহনা থেকে উৎস অবধি সে নতুনভাবে ক্ষয় করতে চাইবে যৌবনের উদ্যমের সাথে, অর্থাৎ তার ক্ষয়টা হবে অনেক বেশি পরিমাণে। ডেপথ, যেটা সে যৌবন অবস্থায় যে ক্ষয়কার্য করতো, নিম্ন ক্ষয় বেশি, পার্শ্ব ক্ষয় কম, ঠিক সেই রকম ডেপথে সে আবার ক্ষয়কার্য করা শুরু করবে। তাহলে নদীর এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভ। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? নদীর পুনর্যৌবন লাভ। নেক্সট হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের যে উপায়। কি কি উপায় হতে পারে? কেন নদীর পুনর্যৌবন লাভ হতে পারে সেই কারণটা তো আমাদের বিশ্লেষণ করতেই হবে। তাহলে প্রথমে দেখা যাক কি কি কারণে হয়। প্রথম হচ্ছে যে গতিময় পুনর্যৌবন লাভ, ডাইনামিক পুনর্যৌবন লাভ। গতিময় কি করে এই ডাইনামিক পুনর্যৌবন লাভটা হচ্ছে? না, ধরো যখন বঙ্গীন পর্বতমালার কি হয়? উচ্চতা বৃদ্ধি পায়, অথবা বহির্ভাবক আলোড়নেও কি হয়? উচ্চতা বেড়ে যায়। আমরা জানি বহির্ভাবক আলোড়নে কি হয়? এরকমভাবে উচ্চতাটা বেড়ে যায়, ঠিক আছে, একটা অংশ উপরে উঠে যায় বা একটা অংশ নিচে নেমে যায়, এটা হতে পারে। বা বঙ্গীন পর্বতমালা গঠনের সময় ভূমিভাগ উপরে উঠে যায়। তাহলে এই দুটো কারণে যদি কোনো কারণে ভূমিভাগ উত্থিত হয়, তাহলে কি হবে? যে নদীটাও সেখানটা উত্থিত হয়ে গেল, তার ফলে কি হলো? তার যে বন্ধুরতাটা সেটা বেড়ে গেল, তার যে গতিবেগ সেটা বেড়ে গেল,
হ্যাঁ, কারণ তার ঢালটা তখন অনেকটা খাড়াই হয়ে যাবে, তার গতিবেগ বেড়ে যাবে, তার বন্ধুরতা বেড়ে যাবে, তার ফলে সে নতুন করে ক্ষয়কাজ করতে থাকবে। এইভাবে নদীর পুনর্যৌবন লাভ হয়, একে বলে গতির পুনর্যৌবন লাভ। এবার হচ্ছে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কি না, কোনো কারণে ধরো এইখানটা ওই যে বললাম সমুদ্রতল ছিল, সমুদ্রতল হঠাৎ বসে গেল, অনেকটা বসে গিয়ে এইখানে সমুদ্রতলটা নিচে নেমে গেল, অথবা যে সমুদ্রে যে জল ছিল সেই জলের তলটা নিচে নেমে গেল। ঠিক আছে, জলের তলটা কিভাবে নামতে পারে, হিমযুগে নামতে পারে, যেখানে কি হচ্ছে না বাষ্পীভূত হয়ে শুধু বরফটা সৃষ্টি হচ্ছে, সেই বরফটা গলে আর সমুদ্রে এসে পড়ছে না, তার ফলে জলটা কমে যাবে, কমে গিয়ে জলতল নিচে নামবে, অথবা যে সমুদ্রের যে ইয়েটা আছে, বেসটা আছে, সেটা যদি নিচে নেমে যায় তাহলে কি হবে, নদী যেখানে শেষ হচ্ছিল সেখানে শেষ হবে না, আরো নিচে শেষ হবে, তার ফলে কি হবে, তার পুনর্যৌবন লাভের ঘটনাটা ঘটবে। নেক্সট হচ্ছে নদীর বোঝা হ্রাস, মানে কোনো ক্রমে যদি নদী যে জিনিসটা বয়ে নিয়ে যাচ্ছে তার বোঝাটা যদি কমে যায়, তার বোঝাটা যদি কমে যায় কোনো ক্রমে, তাহলে কি হবে, নদী যেই রকম ভাবে ক্ষয় করছিল তা মানে নদী যখন ক্ষয় করতে পারছে না, বার্ধক্য অবস্থায় হঠাৎ বোঝা কমে গেলে সে নতুন করে ক্ষয় করতে চেষ্টা করবে, করে পুনর্যৌবন লাভ হবে। অথবা জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন কি না, কোনো নদী অববাহিকায় জলবায়ু পরিবর্তন, এই ধরো মরু অঞ্চলের জলবায়ু থেকে আর্দ্র অঞ্চলের জলবায়ু পরিবর্তন হলো, তাহলে নদীতে বেশি করে জলের পরিমাণ বাড়লো, বেশি করে বৃষ্টিপাত বাড়লো, বেশি করে জলের পরিমাণ বাড়লো, জলের পরিমাণ বাড়লে নদীর কি হবে, নদীর ক্ষমতাটা বেড়ে যাবে, ক্ষমতাটা ক্ষয় করার ক্ষমতাটা বেড়ে যাবে, ফলে বলতে পারো সেটাতে কি হবে, পুনর্যৌবন লাভ হবে। আমি বোঝাতে পারলাম? প্রথম থেকে একবার বলি, গতিময় পুনর্যৌবন লাভ, যেটা হচ্ছে মহীভাবক গিরিজনী আলোড়নের ফলে ভূমিভাগ উত্থিত হয়ে হবে। ইউস্ট্যাটিক জন্য হতে পারে, যেটাতে কি হচ্ছে সমুদ্র তল নিচে নেমে যাবে বা সমুদ্র জলভাগটা নিচে নেমে যাবে। তৃতীয় হচ্ছে স্থিতিশীল পুনর্যৌবন লাভ, তার মধ্যে হচ্ছে নদীর নদীর বোঝা যদি কমে যায়, হ্যাঁ, তাছাড়া জলবায়ুর পরিবর্তন হয়। আর একটা হতে পারে ধরো নদী গ্রাস। নদী গ্রাসটা কি, ধরো এদিক থেকে একটা নদী যাচ্ছিল, এদিক থেকে একটা নদী যাচ্ছিল, দুদিক থেকে দুটো নদী যাচ্ছিল, এটা ধরো জলবিভাজিকা, মধ্যিখানে জলবিভাজিকা দেখতে পাচ্ছ, ধরো এটা একটা জলবিভাজিকা, আমি এখানটা দেখাচ্ছি। ধরো এটা একটা জলবিভাজিকা, এখান থেকে একটা নদী যাচ্ছিল, এইখান থেকে একটা নদী যাচ্ছে, ঠিক আছে, দুদিকে দুটো নদী। এবার ধরো যে শক্তিশালী নদী সে কি করবে, তার মাথার দিকে ক্ষয় করবে, মাথার দিকে ক্ষয় করবে, করতে করতে এই নদীটাকে সাথে সে যুক্ত হয়ে যাবে, এটাকে বলে নদী গ্রাস। যখনই এই নদীটার সাথে যুক্ত হলো, যেহেতু এইটা বেশি সবল নদী, তখন কি করবে, এই নদীটার জলটাকে পুরোটা এই বড় নদীটা নিয়ে নেবে, ছোট নদীটার জল বড় নদীটা নিয়ে নেবে, এটাকে বলা হয় নদী গ্রাস। এই ছোট নদীর জল বড় নদী যেই নিয়ে নেবে, এই বড় নদীর মধ্যে কি করবে, জলের পরিমাণটা বেড়ে যাবে, জলের পরিমাণ বাড়লে তার ক্ষয় ক্ষমতা বেড়ে যাবে, ক্ষয় ক্ষমতা বাড়লে কি হবে, নদীর পুনর্যৌবন লাভের সৃষ্টি হবে। আপাতত এইটুকুনি আমি বোঝাতে পেরেছি বলে মনে হয়। নেক্সট আমি পড়াচ্ছি নদীর পুনর্যৌবন লাভের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। তাহলে প্রথমে নদীর পুনর্যৌবন লাভের পরে যে ভূমিরূপগুলো গঠিত হয়, প্রথম হচ্ছে উপত্যকার মধ্যে উপত্যকা, মানে ভ্যালির উপর ভ্যালি। কিরকম, ধরো যখন নদীটা একদম বার্ধক্য অবস্থায় থাকে, উপত্যকাটা কি থাকে, ইউ আকৃতির উপত্যকা, কারণ সে পার্শ্ব মানে নিম্নক্ষয় তো করবেই না, সামান্য পার্শ্বক্ষয় করবে আর বেশিরভাগ সঞ্চয় করবে, পুরো ইউ আকৃতির উপত্যকা থাকে। এই ইউ আকৃতির উপত্যকার মধ্যে হঠাৎ যদি নদীটা তার পুনর্যৌবন লাভ করে,
তখন সে ইউ আকৃতির ক্ষয় করবে না, সে তার যৌবনের ক্ষয়টা করবে। কোন ক্ষয়? ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করতে চেষ্টা করবে। সে কিন্তু তার যৌবনে সে যেরকম ভি আকৃতির নদী উপত্যকা সৃষ্টি করতে চেষ্টা করেছিল, ও কিন্তু ওটাই করবে। তখন কি হবে? ইউ আকৃতির উপত্যকার ওপর ভি আকৃতির উপত্যকা গঠিত হবে। দেখো দেখো দেখতে পাচ্ছে, এটা হচ্ছে একটা ইউ আকৃতির উপত্যকা প্রথমে ছিল, ঠিক আছে? ইউ আকৃতির উপত্যকা ছিল, তারপর নদীটা পুনর্যৌবন লাভ করলো, করে এখানটা এরকম কেটে এই ইউ এর মধ্যেই আবার ভি আকৃতির নদীর উপত্যকা শুরু করলো। তাহলে আগে ছিল ইউ, হয়ে গেল ভি। তাহলে এটা কি? এটা হচ্ছে উপত্যকার উপর উপত্যকা, এটা হচ্ছে উপত্যকার উপর উপত্যকা। নেক্সট হচ্ছে নিক বিন্দু। নিক বিন্দু কি? একটা নদীর যদি উৎস থেকে মোহনা পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীকে যদি আমি এইভাবে ক্রস সেকশন করি, হ্যাঁ, যে লম্বালম্বি ভাবে, তাহলে দেখো এটা হচ্ছে তার উৎস, এটা হচ্ছে তার উৎস, আর এটা হচ্ছে তার মোহনা। এইভাবে নদীটা আসছে, ঠিক আছে? এবার নদীটা এসে এখানে পড়ছে, এটা সমুদ্র। কোনো কারণে সমুদ্র যদি এখানে হয়ে যায়, তখন নদীটার মোহনা কোথায় হবে? আগেকার নদীর মোহনা এখানে, এখন নদীর মোহনা কোথায় হবে? এখানে। তখন এই মোহনা থেকে নদীটা আবার নতুনভাবে মানে নিচ থেকে উপরের দিকে পুনর্যৌবন লাভে নদী কিভাবে নতুন করে ক্ষয় করবে? মোহনা থেকে উৎসের দিকে। আগে কিভাবে ক্ষয় করেছিল? উৎস থেকে মোহনার দিকে। এবারে ক্ষয় করবে মোহনা থেকে উৎসের দিকে, নিচ থেকে উপরের দিকে ক্ষয় করবে। এবং যৌবন, যেরকম যৌবন লাভে তার যে শক্তি ছিল, যেভাবে ক্ষয়কার্য করত, যে ভি আকৃতি নদী, ঠিক ওই রকম ভাবে ক্ষয় করবে। তাহলে সে কি হবে? এই মোহনা থেকে আরো নদীটাকে, মানে এটা তো তখন সে তার বার্ধক্য অবস্থায় পড়ে গেছিল বলে তার এখানটা সঞ্চয় কার্য ইত্যাদি হয়েছে, তাই যখন এটা নিচে নেমে গেল তখন আর এই পাশ দিয়ে না, ও কি করবে? নতুন করে এখান থেকে নিচ থেকে কাটতে শুরু করবে, করে নিচ থেকে কাটতে কাটতে ধরো এখানে গেল, ঠিক আছে? তাহলে আগে উপত্যকা কি ছিল? এই রকম, এটা হচ্ছে আগেকার উপত্যকা, এখনকার উপত্যকা এরকম। তাহলে এই আগেকার উপত্যকা এখনকার উপত্যকা, এই যে এইখানটা ছেদ করলো, সেই খানটাকে বলবো নিক বিন্দু বা নিক পয়েন্ট। আর সেইখানটা এরকম একটা ঢালের সৃষ্টি হয়, কারণ আগে সে এরকম ভাবে যাচ্ছিল, এখন সে এইভাবে সৃষ্টি করবে। ফলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা একটা ঢাল, মানে খাড়া ঢালের মতো সৃষ্টি হবে। এটা হচ্ছে নিক বিন্দু বা নিক পয়েন্ট। এখানটা এরকম ভাবে খাড়া ঢালের মতো সৃষ্টি হবে, খাড়া ঢালের মতো সৃষ্টি হবে। এই নদী চলে গেল, হ্যাঁ, এইরকম ভাবে এই নিক বিন্দু বা নিক পয়েন্ট। এইরকম করে নদী যতবার পুনর্যৌবন লাভ করবে ততবার কিন্তু এই নিক বিন্দু বা নিক পয়েন্টের সৃষ্টি হবেই। কারণ এটা হচ্ছে আগেকার যে ঢাল আর এখনকার যে ঢাল, যেইখানে এসে দুটো ঢাল মিলিত হচ্ছে সেই জায়গাটা, এই জায়গাটা খাড়া হবে, উঁচু হবে। এই জন্য এইখান থেকে প্রচুর জলপ্রপাতের সৃষ্টি হয়, কারণ ঢালের এখানে বিচ্যুতি ঘটে, খাড়া দুটো ঢালের মধ্যে পার্থক্য ঘটে, তাই এখানে বেশিরভাগ কিসের সৃষ্টি হয়? জলপ্রপাতের সৃষ্টি হয়। নেক্সট যেটা আসছি, নদী মঞ্চ। দেখো আমি তো হাজারবার বলছি যে আমি আপ্রাণ বোঝাতে চেষ্টা করি, তোমাদের তো ওখান থেকে আমি কোনো রেসপন্স পাই না, তাই বুঝতে পারি না তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো, যদি ভালো লাগে, লাইক কমেন্ট করো আর সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো। আমি চাই যে আমি যেই উদ্দেশ্যে জিনিসটা করছি সেটা যতক্ষণ না প্রত্যন্ত গ্রামে গ্রামেও যদি এই ভিডিওটা না পৌঁছায়, হ্যাঁ, আদৌ যেই স্টুডেন্টের সব থেকে বেশি দরকার আছে, যাকে পড়ানো বোঝানোর মতন পাশে থাকার মতো কেউ নেই, হ্যাঁ, তার কাছে যতক্ষণ না পুরো ব্যাপারটা পৌঁছাবে আমার কিন্তু উদ্দেশ্যটা সফল হবে না। নেক্সট আসছি নদী মঞ্চ। নদী মঞ্চ, নদীর দুপাশে অনেক সময় একাধিক ধাপ বা মঞ্চ দেখা যায়। কেন একাধিক ধাপ বা মঞ্চ দেখা যায়? কারণ এই নদী মঞ্চে কি হয় যে দেখো, একবার একটা নদী
নদী উপত্যকা, ধরো প্রথমবারে তার নদী উপত্যকাটা এরকম ছিল, আবার পুনর্যৌবন লাভ করলো, এখানে উপত্যকা, আবার পুনর্যৌবন লাভ করলো, এখানে উপত্যকা। তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে এটা মঞ্চের মতো ধাপে 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 নেমে আসছে। এটাকে বলা হচ্ছে নদী মঞ্চ। নদী মঞ্চ যদি পলল বিস্তৃত হয় তাহলে আমরা তাকে বলবো পলল নদী মঞ্চ, যদি পলল না থাকে তাহলে আমরা বলবো প্রস্তরময় নদী মঞ্চ। যদি দুদিকটা সমান হয় নদী মঞ্চের তাহলে হবে যুগল নদী মঞ্চ। যদি এই দিকটা ধাপগুলো আর ওদিকের ধাপগুলো অসমান হয়, মানে এদিকের যতটা ধাপ এদিকের ধাপ যদি ধরো এই ধাপটা এরকম আর ধরো এই ধাপটা এইরকম হলো, তাহলে দেখো দুদিকের ঢাল অসমান হয়ে গেল, আগেরটা যুগল মঞ্চ ছিল, এটা হয়ে গেল অযুগল মঞ্চ। এবার হচ্ছে খোদিত নদীবাগ। খোদিত নদীবাগটা কি, আমরা জানি যে নদী যখন একদম তার শেষ পর্যায়ে চলে আসে, নদী কি করে প্রচুর এঁকে বেঁকে যায়, কারণ নদীর তখন সামনে যখনই কোনো মানে কঠিন শিলা আছে সেটাকে সে মানে অ্যাভয়েড করে 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 এদিক এঁকে বেঁকে যায়। এবার এখানে যদি মানে পুনর্যৌবন লাভ সৃষ্টি হয়, তা পুনর্যৌবন লাভের যে নদী, সে নদীর তো তখন প্রচুর ক্ষমতা, তার তো যৌবন অবস্থার মতো ক্ষমতা, তাই না? তখন তো তাকে এরকম এঁকে বেঁকে না চললেও, কিন্তু যেহেতু তার সেই খাতের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কি হয়, এইটাকে ও আরো বেশি নিচু করে দেয়, নিচু ডিপ, এটাকে এরকম ডিপ করে কেটে দেয়, আঁকা বাঁকা নদীপথটাকেই ডিপ করে কাটে, নিম্নক্ষয় করে 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 করে, কারণ সে তার যৌবন লাভ হয়েছে, সে পার্শ্বক্ষয় খুব কম করবে, নিম্নক্ষয় করে করে ওই আঁকা বাঁকা নদীপথটাকে একদম নিচু করে কেটে দেয়, খারাপভাবে সেটা নিচু হয়ে যায়। এটাকে বলা হচ্ছে খোদিত নদীবাগ। এবার এই খোদিত নদীবাগের সাথে দুটো ভাগে ভাগ করা যায়। যদি পুরোপুরিভাবে ওই রকমভাবেই নিচের দিকে বসে যায়, সেটা হচ্ছে সমখাড়া পরিখা বেষ্টিত নদীবাগ, মানে এদিকটাও যতটা খাড়া এদিকটাও ততটা খাড়া। আর ধরো কোনো দিকটা সে পার্শ্বক্ষয় করে একটু এদিকে চলে গেল বা একটু এদিকে চলে গেল, তখন হচ্ছে দুদিকটা অসম পাট দেখা যায়, মানে এদিকটা যত খাড়া হয়েছে এদিকটা তত খাড়া হলো না, বা এদিকের এই অংশটা বেশি খাড়া হলো, ওদিকের ওই অংশটা কম খাড়া হলো। এটাকে আমরা বলবো অসম পরিখা বেষ্টিত নদী বা পরিখা বেষ্টিত, মানে হচ্ছে ওর যে খাড়া পাড় সেটাকেই ওর পরিখার মতো ধরা হচ্ছে, কারণ ওই খাড়া পাড় দিয়ে ওটা এতটা নিচে নেমে যায় যে ওটাকে পরিখার মতো লাগে। ঠিক আছে, লাস্ট যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে উত্থিত সমুদ্র সৈকত ও সমুদ্র মঞ্চ। সেটা কি উত্থিত সমুদ্র সৈকত এবং সমুদ্র মঞ্চ, ধরো কোনো নদী বহুদিন ধরে সেখানে এসে মোহনায় এসে সমুদ্রের কাছে এসে আমরা জানি মোহনায় গিয়ে মিশছে। এবার মোহনায় মেশার জন্য সে অনেকক্ষণ অবক্ষেপ অনেক সময় করে, অনেক সময় তার সঞ্চয়জাত অবক্ষেপ হয়, অনেক সময় হয় না, যাই হোক দুরকমই হতে পারে। এরপরে ধরো ওই মোহনা অঞ্চলের ও সমুদ্রের অংশটা যদি কোনো কারণে নিচে নেমে যায়, ঠিক আছে, যদি কোনো কারণে নিচে নেমে যায় তখন কি হবে, বা নদীর অংশটা যদি ওপরে উঠে যায় তখন কি হবে, উপরের যে সমুদ্রের অংশটা আর নিচের যে সমুদ্রের অংশটা সেটা কি হবে, মঞ্চের মতো থাকবে। কিরকম, দাঁড়াও দেখাচ্ছি। ধরো এই নদীটা এসছে এইখানে, এটা হচ্ছে তার সমুদ্র, এটা হচ্ছে তার মোহনা, ঠিক আছে। এখানে অবক্ষেপ থাকতেও পারে নাও থাকতে পারে। এবারে ধরো কোনো কারণে এই নদীর অংশটা উঁচুতে উঠে গেল বা সমুদ্র তলটা নিচে নেমে গেল, আমি ধরছি নিচে নেমে গেল, এইখানে চলে এলো, ঠিক আছে। তাহলে এইখানে আর একটা কি হবে, সৈকত ভূমির সৃষ্টি হবে। তাহলে এই যে উপরের যে সৈকত ভূমিটা, এই নিচের সৈকত ভূমিটার উপর মঞ্চের মতো দাঁড়িয়ে থাকবে, স্টেপ, ঠিক আছে, সিঁড়ির মতো, মঞ্চের মতো, মানে সিঁড়ির মতো বা ছোট মঞ্চের মতো যে পুরনো সৈকত ভূমিটা ছিল সেটা নতুন সৈকত ভূমির ওপর এরকমভাবে, এটা এরকমভাবে দাঁড়িয়ে থাকবে, আর এটা হবে এরকম সৈকত ভূমি। এটা এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে আর এটা হবে তার সৈকত ভূমি। নদীটা এখন এইখানে চলে এসেছে,
ঠিক আছে। এবার যদি অবক্ষেপ সঞ্চিত হয়, অবক্ষেপ সমন্বিত সৈকত ভূমি নদী মঞ্চ হবে, যদি না হয় কম হবে। আর উত্থানের উপর সেটা নির্ভর করবে। উত্থানটা যদি 50 মিটারের বেশি হয় তাহলে সেটা মঞ্চ হবে, আর যদি 50 মিটারের কম হয় তাকে বলবো উত্থিত সমুদ্র সৈকত, তখন তাকে মঞ্চ হিসাবে ধরা হবে না। উত্থানটা 50 মিটারের বেশি হলে সেটা মঞ্চ হবে, 50 মিটারের কম হলে হবে উত্থিত সমুদ্র সৈকত। তাহলে দেখো আমি কিন্তু তোমাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করলাম। অনেকে আমার স্টুডেন্ট বলছে ম্যাডাম আপনি ল্যাপটপে করুন আরও ভালো হবে। বাবু আমি যেইটুকুনি পারি সেইটুকুনির মধ্যেই তো চেষ্টা করি। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের চেষ্টা করা। আমি তো অত রকম কিছু জানিও না, বা অত রকম যে ইউটিউবে দেখি যে কত রকম কারুকার্য অত কিছু পারিও না। সুতরাং আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি, তোমরাও পড়াশোনার চেষ্টা করো, এবং যদি ভালো লাগে সেটাও বলো, না বুঝতে পারলে সেটা অবশ্যই বলো। আজকে তনুশ্রী দিদির ভূগোলিকা আজকে এইটুকুনি থাক, নেক্সট চ্যাপ্টারে আবার দেখা হবে।